আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনছেন কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে, আমি অ্যাডভোকেট ওয়ালিউর রহমান সানি, উকিলবাড়ি লছম্বরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। আমি আজকে একটি মামলার অভিজ্ঞতা এবং আমাদের সমাজের চিত্র নিয়ে একটু আলোকপাত করব। সেটা হচ্ছে, কিছুদিন পূর্বে আমার কাছে একটি মামলা আসে। যে মামলাটি হচ্ছে যে একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে এবং মেয়েও ছেলেটিকে পছন্দ করে। পরবর্তীতে ওনারা লাভ ম্যারেজ অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে এবং মেয়ে। পরবর্তীতে মেয়ের বাবা যখন জানতে পেরেন যে ওনার মেয়ে পালিয়েছে, সেই ছেলেকে দিয়ে এবং তার মা বাবাকে দিয়ে একটি মামলা দায়ের করেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে সেই মামলাটি এফআইআর গণ্য রুজু থানাকে নির্দেশ দেন। পরবর্তীতে সেই মেয়েকে উদ্ধারপূর্বক আদেশ দিয়ে বিজ্ঞ থানাকে নির্দেশ প্রদান করেন। মামলাটা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারা উইথ তৎসহ ৯-১। পরবর্তীতে মামলা যখন এফআইআর হওয়ার পর পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সেই ছেলে এবং মেয়েকে উদ্ধার করে, প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে বিজ্ঞ আদালতে এনে হাজির করেন। তখন সময়ে মেয়ের বাবা সেই মেয়েকে বোঝালেন যে, যদি তুমি আমাদের সাথে আজকে কোর্ট থেকে যাও, তাহলে আমরা তোমার সেই ছেলেকে আমরা মুক্তি দিয়ে দিব, এমনকি তাকে জেল হাজতে দেব না, বা আমরা তাকে মুক্তি দিয়ে দেব। মেয়ে বাবার কথা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর পরবর্তীতে মেয়ে যখন 22 ধারা জবানবন্দি দিলেন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, যখন 22 ধারা নারী শিশু আইনে 22 ধারা যখন জবানবন্দি দিলেন, পরবর্তীতে বাবার চাহিদা অনুযায়ী বা মেয়ের চাহিদা অনুযায়ী মেয়েকে বাবার সাথে যেতে দেওয়া হলো ঠিকই, কিন্তু সেই ছেলেকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করলেন। সেখান থেকে জামিন দেওয়ার এফআইআর মামলা, যেহেতু জামিন দেওয়ার কোনো যুক্তি নেই। পরবর্তীতে সে জেল হাজতে গেল। জেল হাজতে যাওয়ার পর মেয়ে তখন থেকে কান্নাকাটি করতেছে যে তার হাজবেন্ড বা তার স্বামীকে কেন জেল হাজতে দেওয়া হলো। ও সে যে জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে, ম্যাজিস্ট্রেটের নিকট, তখন সময় সে এইভাবেই বলছে যে, আমার বাবা আমাকে বলছেন যে আমি আজকে আমার বাবার সাথে যাওয়ার জন্য, যদি না যাই তাহলে আমার স্বামীকে আমার বাবা জেল হাজতে দিয়ে দিবেন, আর আমি এই জন্যই আমি আজকে জবানবন্দি দিচ্ছি বা আমার বাবার সাথে যাচ্ছি, যাতে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হয়। ঠিক এরকমই একটা জবানবন্দি দেন। পরবর্তীতে মেয়ে বাবার সাথে যাওয়া হলো, ছেলেকে জেল হাজতে প্রেরণ করা হলো। সেই পরের দিন তারা নিকটাত্মীয় যারা আছেন, তার বাবা মা বোন ভাই যারা ছিলেন, মনে হয় ৬ জন আসামি ছিলেন, আমি ওনাদেরকে পরের দিন বিজ্ঞ আদালতে হাজির করে আমি জামিন করিয়ে দেই, আর ছেলের জামিন নামঞ্জুর করেন। পরবর্তীতে আমি সেশন কোর্ট থেকে, অর্থাৎ জেলা ও দায়রা জজ আদালত থেকে আমি সেই ছেলের জামিন করিয়ে দিই। পরবর্তীতে সেটা হচ্ছে, সেই মেয়ের সাথে ছেলের কোনো যোগাযোগ নাই বা ছেলের ফ্যামিলির কোনো যোগাযোগ নাই, কিন্তু তাদের বয়স ও প্রাপ্তবয়স্ক, তারা রেজিস্ট্রি কাবিনমূলে বিবাহ হয়েছে এবং যথাযোগ্য ইমাম সাহেবের মাধ্যমে বা জনৈক হুজুরের মাধ্যমে ওনারা ইজাব কবুলের মাধ্যমে ওনাদের বিবাহ হয়, মহারানাও সাব্যস্ত হয়, যেভাবে আমাদের শরিয়ত মোতাবেক কাজ হয়, এই বিবাহ হয়। যখন মেয়ের সাথে যোগাযোগ নাই, মেয়েকে কখনো নানার বাড়ি কখনো নিজের বাড়িতে, প্রথম মেয়ে যখন আমরা যখন মেয়েকে উদ্ধার করতে পারছি, পরবর্তীতে শুনতে পারছি যে মেয়েকে প্রথমে হাত পা বাঁধা, এই হাত বেঁধে রাখা হয় বা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে 10-15 দিন যাওয়ার পরে মেয়েকে তার নানার বাড়ি দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, তার সাথে মোবাইল দেওয়া হয়নি, বা যতটুকু গার্ড দেওয়ার গার্ডিয়ানের ততটুকু গার্ড প্রদান করা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে ছেলের সাথে বা ছেলের আত্মীয় স্বজন বা রিলেটিভের সাথে কোনোভাবেই যাতে যোগাযোগ বা কোনোভাবেই কোনো যোগাযোগ না করতে না পারে। ঠিক আছে, সেভাবে যোগাযোগ না করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন।
পরবর্তীতে আমি সেই ছেলেকে যখন আমি বিজ্ঞ আদালত থেকে যখন জামিন করাই, জামিন করানোর পরে তখন আমরা ফৌজদারি কার্যবিধি ১০০ ধারার অবৈধ বেআইনিভাবে কোনো ব্যক্তিকে বা অন্যায় কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে আটক করে রাখা হয়, তখন আমরা নির্বাহী আদালতে ফৌজদারি কার্যবিধি ১০০ ধারার একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত ওনাদেরকে সার্চ ওয়ারেন্ট দিলেন, মেয়েকে সার্চ ওয়ারেন্ট দিলেন এবং মেয়ের বা যারা আছেন ওনাকে বিজ্ঞ আদালতে এসে মেয়ে সহ এসে জবানবন্দি দেওয়ার জন্য বলা হলো বা সার্চ ওয়ারেন্ট দেওয়া হলো। পুলিশে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন। ওনাদেরকে পাওয়া গেল না। পরবর্তীতে হঠাৎ একদিন ওনারা বিজ্ঞ আদালতে এসে সরাসরি আমাদের জ্ঞাতসারে নয়, তখন সেদিনই বিজ্ঞ আদালতে ফুটাপ দিয়ে বা নথি উপস্থাপন করে ওনারা জামিনের প্রার্থনা বা ওই মেয়েকে বেআইনিভাবে আটক ব্যক্তিকে সেই মহিলাকে বিজ্ঞ আদালতে হাজির করলেন। আমরা যে কোনো ভাবে আমরা জানতে পারি যে মেয়েটিকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হচ্ছে, আমরা সেখানে বাধা প্রদান করি। তো বাধা প্রদান করি, বিজ্ঞ আদালত যখন মেয়ের জবানবন্দি দিলেন তখন মেয়ে কান্না করতেছে। বাবা পাশে দাঁড়ানো, চাচা বিদেশ থেকে আসছেন, চাচা পাশে দাঁড়ানো, চাচি পাশে দাঁড়ানো বা মেয়ের আত্মীয় স্বজন যারা আছে ওনারা মেয়ের পাশে দাঁড়ানো, ছেলে পক্ষ হাজির। খুবই উত্তপ্ত পরিবেশে এই মামলা শোনানো হচ্ছে। পরবর্তীতে মেয়েকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, নির্বাহী আদালত যখন জিজ্ঞাসা করলেন যে আপনি কার সাথে যেতে চান, তখন মেয়ে কান্না করতেছে। তখন বিজ্ঞ আদালত অভয় দিয়ে বললেন যে আপনি যার সাথে যেতে চাবেন আমি তার সাথে দিয়ে দেব। যার সাথে আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক, আপনারা বিবাহ করেছেন, আপনি যার সাথে যেতে চাবেন আমি তার সাথে যেতে দিব, আপনি নির্ভয়ে বলতে পারেন। তখন মেয়ে কান্না সরে বলতে লাগলো, প্রায় ১ মাস পরে, ১.৫ মাস পরে মামলা হওয়ার বা ওনারা যখন পালিয়ে গিয়েছিলেন, বিবাহ করেছিলেন, এর ১.৫ মাস পরে ওনারা বললেন সেই বিজ্ঞ আদালতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উনি বললেন যে আমি আমার স্বামীর সাথে যেতে চাই। বাবার মাথায় বজ্রপাত শুরু হলো। চাচা চাচি যারা ছিলেন, সে করুণ কাহিনী, করুণ অবস্থা। তখন সময় যখন বললেন, ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে দিলেন যে ওনাকে ওনার স্বামীর সাথে যেতে দেওয়া হোক, তখন ওনারা জোর করে নিয়ে যেতে চাইলেন। সেখান থেকে কিন্তু কোনো কাজ হয়নি। পরবর্তীতে ওনার মেয়ের সাথে যে কানের দুল ছিল, গলার চেইন ছিল বা এই ধরনের যে যে সমস্ত জিনিস ছিল, ওনারা চাচির মাধ্যমে বা ওই আরেকজন মহিলা যে আসছিলেন ওনার মাধ্যমে সবগুলা বাবা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমরা সেই দীর্ঘদিন পরে স্বামী তার ওয়াইফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সমঝিয়ে পায়। তো যে কথাটি বলতেছিলাম যে কতটুকু করুণ পরিণতি বা করুণ অবস্থার মধ্যে বাবা মেয়েকে নিয়ে যখন বিজ্ঞ আদালতে আসছেন, কত অভয়ে আসছেন, বা মেয়ে অবশ্যই বলছে যে বাবা আমি ছেলের সাথে যাব না, এই জন্যই তো কোর্টে আসছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল একটা পরিস্থিতি সৃষ্টি হলো বা তৈরি হলো যে যখনই মেয়েটি তার বাবার সাথে না যেয়ে স্বামীর সাথে যেতে চায়। তা আমি সে কথাটি সমাজের মধ্যে মেসেজ দিতে চাই বা আমরা সচেতন হওয়াটা প্রয়োজন কতটুকু যে আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন কোথায় বা কার সাথে যোগাযোগ করতেছে, মোবাইল ফোনে কি করতেছে, স্কুলে যেয়ে কি করতেছে, মাদ্রাসায় গিয়ে কি করতেছে, সেটা আমরা প্রথমে খোঁজখবর না নিয়ে, আমরা প্রথমে খবরাখবর বা তথ্য না নিয়ে পরবর্তীতে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তখন আমরা কতটুকু আমরা সামাজিকভাবে বিচলিত হই, অর্থনৈতিকভাবে লুজার হই, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই। তাই আমাদের মেসেজটা হলো সমাজে, যেহেতু আমাদের ছেলে আছে, মেয়ে আছে, উপযুক্ত হবার পূর্বে ওনাদেরকে যখন স্কুলে যায় আমার মেয়ে কি করতেছে, ছেলে কি করতেছে, সবকিছু আমাদেরকে প্রথম থেকে গাইডে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে সেই যদি আমাদের সমাজের সচেতনতা বা আমাদের পারিবারিক সচেতনতা, মা বাবার সচেতনতা যদি থাকতো, তাহলে এই মেয়েটি বাবাকে ছেড়ে তার স্বামীর নিকট যেত না, অথবা এই ধরনের লাভ ম্যারেজ হতো না। ধন্যবাদ সবাইকে। আমরা যাতে সমাজের প্রত্যেকটা পরিবার যাতে হেফাজতে বা সুন্দরভাবে আমরা সচেতনভাবে থাকতে পারি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।